হাতিয়ার জন্য অনেকগুলো কাজ করেছেন, কিন্তু দুঃসময়ে হাতিয়ার মানুষের কখনো খোঁজ নিতে পারেন নাই। ওনার ব্যবসা বাণিজ্যে উনি ব্যস্ত ছিলেন, যার কারণে হচ্ছে হাতিয়াতে একটা নেতৃত্বের শূন্যতা তৈরি হয়েছে। সেই জায়গা থেকে হাতিয়ার মানুষ এখানে অনেক ধরনের অনেকেই নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে, আছে। যদি হাতিয়ার মানুষ চাই, আমি সেই ক্ষেত্রে নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তবে তার আগে আমরা অন্তত হাতিয়ার মানুষের যে দুর্দশাটা, আমার যে ন্যাশনাল পরিস্থিতি হয়েছে, যে জাতীয় পরিস্থিতিটা আছে, এটাকে কাজে লাগিয়ে আমি চাই যে হচ্ছে নির্বাচন হবে পরের বিষয়, তার আগে আমি জানা হচ্ছে হাতিয়ার মানুষের স্বাস্থ্যসেবা, যাতায়াতের যে অবস্থা, এগুলার একটা পরিবর্তন আনতে। জাতীয় পরিচিতি নিয়ে আপনাকে একটু আপনার নজরে নিশ্চয়ই এসেছে, আমি একটু আপনার নজরে আনি যে অনুসন্ধানী সাংবাদিক জনাব জুলকারনাইন সায়েদ তার ফেসবুক পোস্টে লিখেছেন, নিজের এলাকা হাতিয়ায় এমন আচরণ করছে, আপনার কথা, যে যেন শেখ হাসিনা সরকারকে সে একাই পতন ঘটিয়েছে। এমন সংবাদও পেয়েছি যে সে টাকার বিনিময়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীদের পুনর্বাসন করছে। খুবই বিশ্বাসযোগ্য কিছু মানুষ, আমি তার কোটেশনের মধ্যে রাখছি, আমাকে জানিয়েছেন সরকারি টেন্ডার পাইয়ে দিয়ে সে বিপুল পরিমাণ টাকা বানাচ্ছে। তারপরও আমি এসব ছোটোখাটো কর্মকাণ্ড নিয়ে কিছু লিখতে চাইনি। একটু কি আপনি বলবেন যে মানে? না, জুলকারনাইন সাহেব ভাই আমার একজন সম্মানিত মানুষ, আমি ওনাকে শ্রদ্ধা করি। আন্দোলনের সময় ওনার সাথে অনেকবার যোগাযোগ হয়েছে, উনি অনেকগুলো অভিযোগ এনেছেন। ওনার সাথে আমার পরবর্তীতে কথা হয়েছে, উনি অনেকের কাছে শুনেছেন। আমি ওনাকে বলেছি যে হচ্ছে ভাই, আপনি আপনার যে ইন্টেলিজেন্স কিংবা অনুসন্ধানী লোকজন আছে ওনাদেরকে পাঠান, হাতিয়াতে দেখে আসুক আসলে হাতিয়াতে আওয়ামী লীগকে কারা পুনর্বাসিত করছে, আর হচ্ছে কিভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আমার অবস্থান নিয়েছি। এবং একই সাথে হাতিয়া উপজেলায় এই যে সিএনজি স্ট্যান্ড থেকে চাঁদাবাজি করে প্রতিটা জায়গা থেকে, হাতিয়া এটা বন্ধ। ঘাট কেন্দ্রিক চাঁদাবাজি সেটা হাতিয়াতে বন্ধ, শুধুমাত্র আমার এই শক্ত স্ট্যান্ডের কারণে সম্ভব হয়েছে। না হয় বাংলাদেশের প্রতিটি জায়গায় যে পরিমাণ চাঁদাবাজি হচ্ছে আওয়ামী লীগ যাওয়ার পরে অন্য দল, সেটা হাতিয়াতে চলমান। এবং এই ক্ষেত্রে যদি হচ্ছে প্রতিবাদ করার মতো কেউ থাকলে, ভাই আমি একটু শেষ করি, প্রতিবাদ করার মতো কেউ না থাকলে তাহলে এটা খুব ভালোভাবে চলতে থাকে। হচ্ছে প্রতিবাদের ভাষা একটু রূঢ় হয়, যেহেতু আমি প্রতিবাদ করছি সেহেতু অনেকের কাছে এটা মনে হতে পারে যে হচ্ছে যে ও একটু রূঢ় ভাষায় কথা বলছে, ও একটু হচ্ছে নিজেকে। আমার প্রশ্নটা শুনেন, আপনি তো হাতিয়ার নাগরিক বা হাতিয়ার সন্তান আগেও ছিলেন, পরেও আছেন, মানে 5 আগস্টের আগেও ছিলেন, 5 আগস্টের পরেও আছেন। সেই সময় যে কাজগুলি চলতেছিল, ধরেন চাঁদাবাজি চলতেছিল, সেগুলি তো আপনি তখন বন্ধ করতে পারেন নাই বা চান নাই নাকি? চেয়েছিলাম, আমরা তখনও চেয়েছি, কিন্তু আমাদের সেই ধরনের স্ট্যান্ডটা নিতে পারি নাই। কারণ এর কারণ হচ্ছে ন্যাশনাল পরিস্থিতির কারণে এই যে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আমাদের যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে তারা আমাকে পুরোপুরি সাপোর্ট দিচ্ছে, এবং হচ্ছে তারা বিভিন্ন যে সামাজিক সংগঠনগুলো আছে তারা আমাদের সাথে এসে একসাথে দাঁড়াচ্ছে। কারণ তারা এখন সাহস পাচ্ছে যে কেউ একজন অন্তত হচ্ছে আমাদের সামনে থেকে নেতৃত্ব দিয়ে প্রতিবাদ করার লোক আছে। আগে এই সমর্থনটা আপনি পান নাই, তাই তো? জি অবশ্যই। এর আগে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আমাদের উপজেলাতে আমি বলবো, মানে হচ্ছে আমাদের এই হাতিয়া উপজেলাতে আমি কয়েকটা বিষয়ে প্রতিবাদ করতে গিয়ে এর আগে লাঞ্ছিত হয়েছি, ঘাট কেন্দ্রিক প্রতিবাদ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছি। মানে এমনকি স্টুডেন্ট অবস্থায় আমি প্রতিটি ক্ষেত্রে প্রতিবাদ করতাম আমার জায়গা থেকে। এমনকি এক পর্যায়ে আমার জীবন হুমকির মুখে পড়ার কারণে আমার বাবা বলছিল তুমি আপাতত বাড়িতে আইসো না, তোমাকে বিপদে ফেলতে হবে। ওকে, পরিষ্কার। আমি জনাব হান্নান মাসুদ একটু এই পর্যায়ে একটু শেষ কথা বলি। সরকার, আপনি যখন এইসব প্রতিবাদ করতে যান, চাঁদাবাজি বন্ধ করতে যান, তখন সরকারি লোকজন আপনার সঙ্গে থাকে, পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন? দেখেন হচ্ছে, যদি আমি একটা জিনিস একটা জায়গায় খুব স্পষ্ট করে বলছি, যখন আপনি ভালো কোনো কাজ করতে যাবেন তখন যদি হচ্ছে প্রশাসনকে যদি বুঝাতে পারেন যে এটা আসলে ভালো কাজ, তারা আসলে সেই ক্ষেত্রে তাদের নৈতিক জায়গা থেকে অনেক ক্ষেত্রে সমর্থন দেয়। একটা উদাহরণ বলতে চাই, এখানে দীর্ঘ সময় ধরে গত 16 বছর ধরে আমাদের নদী ভাঙ্গনজনিত কারণে যারা তাদের ঘর বাড়ি হারিয়েছে তাদের জন্য সরকারিভাবে ভূমি বন্দোবস্ত দেওয়া হয়, বিভিন্ন দাগ কেন্দ্রিক বিভিন্ন এরিয়া ভিত্তিক। সেই ভূমি এটা বিএনপি আমলে মানে এর আগে জনাব ফজলুল আযম সাহেব এমপি ছিলেন, ওনার আমলে বন্দোবস্ত হয়েছে। কিন্তু হচ্ছে এটা আওয়ামী লীগ বিএনপি দুইটা ভাগাভাগি করে সাধারণ মানুষগুলোকে কিন্তু হচ্ছে এই ভূমিগুলো বুঝিয়ে দেয় নাই। কিন্তু গভর্নমেন্টের জায়গায় এই বিষয়টা ছিল যে হচ্ছে গভর্নমেন্ট কিন্তু হচ্ছে যখন বুঝিয়ে দেয় হিসাব করে যে এই জায়গায় আছে ধরে নিয়েই বুঝিয়ে দেয়। কিন্তু আমাদের এই জায়গায় 16 বছর যাবত কাউকে সেই জায়গায় যেতে দেওয়া হয় নাই। যখন এই বিষয়টা নিয়ে আমি হাসান আলী স্যারের সাথে একদিন কথা বলেছিলাম, প্রশাসন খুব সাহসী ভূমিকা রেখে তারা এই জায়গায় হেল্প করে মানুষজনকে জনগুলো বুঝিয়ে দিচ্ছে। রাইট। জনাব হান্নান মাসুদ, আপনার কখনো এরকম সন্দেহ হয় নাই যে এখন যেহেতু প্রশাসনে বা সরকারে আপনার বন্ধু বান্ধবরা আছেন, সেই তো আপনার জন্য কাজটা সহজ হচ্ছে? না, আমি সেটা মনে করছি না। আমি মনে করছি প্রশাসনে যেহেতু এখন প্রশাসনে এবং সরকারে যেহেতু এখন আওয়ামী ফ্যাসিস্টের দোসরগুলা নেই, সেহেতু হচ্ছে এখন যেহেতু দেশপ্রেমিক অধিকাংশ দেশপ্রেমিক মানুষ আছে, সেই ক্ষেত্রে দেশের যে কোনো ভালো কাজের জন্য তারা সহযোগিতা করছে এবং আমাদের জন্য এটা ভালো হচ্ছে। ধরেন এখন বিএনপি ক্ষমতায় থাকলেও আপনারা প্রশাসনকে এরকম বুঝাতে পারতেন, এরকম মনে করতেন? আমি একটা জিনিস মনে করি, বিএনপি ক্ষমতায় থাকলেও যদি আমাদের সাবেক এমপি ফজলুল আযম সাহেব উনি যদি এমপি হতেন, উনি নিজে এগুলো অনেকগুলো উনি নিজেও সমাধান করতে পারতেন, কারণ উনি অত্যন্ত মানুষকে ভালোবেসে অনেকগুলো কাজ করে গিয়েছেন। এটা আমরা ওনাকে এখনো এই জন্য শ্রদ্ধা করি। ফ্যান্টাস্টিক। মাসুদ ভাই, আপনাকে ধন্যবাদ। আমি একটু আবার জনাব ফজলুর রহমান ভাইয়ের কাছে আসি। ফজলুল ভাই, আমি আপনাকে আপনার প্রায় সব অনুষ্ঠান দেখি, গত 2, 3, 4 বছর ধরে আপনার কথাবার্তা আমি শুনি।
আপনার কাছে কি কখনো মনে হয় ফজল ভাই এই সরকার ক্ষমতা আসার পরে আপনি ওদের উপরে একটু বেশি ক্রিটিক্যাল? কারণ আপনি যে কথাগুলি মানে আমি যে কথাগুলির জায়গায় এটা আসতেছিলাম যে স্বাধীনতার আপনি প্রায় বলেন একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার এই দিন দেখতে হবে, এটা আপনার কোনোদিন ভাবতে হয় না। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আওয়ামী লীগের 15 বছর আপনি কেমনি দেখলেন ফজল ভাই? আপনি সংবিধানের মূলনীতির কথা বলেন, আওয়ামী লীগ সংবিধানের কুল মূলনীতিটা মানছে, এই গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ। কোন সংবিধান দেখা বাংলাদেশটা পরিচালিত হয়েছে? ভোট হোক, যাই হোক। কিন্তু যদি আপনি তুলনামূলক জায়গা থেকেও বলেন, আপনি বিএনপির জায়গা থেকেও আপনার আমি প্রশ্ন করতে পারি যে বিএনপির আমলে কোন বাংলাদেশের কোন সাংবিধানিক মূলনীতি রক্ষা করা হয়েছে? বিচার বিভাগে হত্যা কোনটা বন্ধ হয়েছে? কিন্তু এই সরকারের সময় এসে আপনি এত বেশি হতাশ কেন হয়ে পড়লেন ফজল ভাই? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার সেই ভাইয়ের কথা, মাসুদের কথা শুনছিলাম। জীবনে কোনোদিন হতাশ হই নাই। এই বাংলাটা আমার ব্যাপারে ব্যবহার করবেন না, আমি কোনো হতাশ মানুষ না। আমি আপনাকে অনুরোধ করবো এই বাংলাটা কেউ যাতে আমার ব্যাপারে ব্যবহার না করে। এক, 2 নম্বর হলো আমি এই সরকারের বিরুদ্ধে ক্রিটিক্যাল। এই সরকার যারা আনছে আমি এখনো চ্যালেঞ্জ করছি। গত 10 বছর, আমি 15 বছর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমি যা করছি, আমি যা বলছি, আমার নামে যে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে, আমাকে যে আমেরিকাতে নির্বাসনে রাখা হয়েছে, আমাকে যে জেলে রাখা হয়েছে, এই আমি 10 বছর বাড়িতে যেতে পারি নাই, মা বাবার কবর জিয়ারত করতে পারি নাই হাসিনা সরকারের সমালোচনা করার কারণে। আমি যতবার হাসিনা সরকারকে ফেসিস্ট বলছি, ফেসিস্ট বা যে শব্দটা, এটাই আমি প্রথম এস্টাবলিশ করছি সবার আগে। আমি একটা কথা সবসময় বলি, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। গোখলে নামে একজন মহান ব্যক্তি এই কথাটা বলেছিলেন। আমি একটা বলতে চাই, আমি ওই দিন জনসভায় বলছি যে আমি যা বলি তার অনেক দিন পরে অনেকে সেই কথাটা বলে। এই সরকার ক্ষমতায় আসার পিছনে, ক্ষমতায় বলবো না, দায়িত্ব পাওয়ার আসার পিছনে আমারও অনেক বেশি প্রচেষ্টা আছে, জীবন মৃত্যুর খেলা আছে। আমার ছেলেগুলো রাত্র 3টার সময় বাইরে হয়ে গেছে, খুঁজে পাইনি, 5 দিন বাসায় আসে না। এগুলো আমরাও মাঠেও ছিলাম, বক্তব্য ছিলাম। ফ্রান্স বিপ্লব যে হয়েছে, বিপ্লবের কয়জন নেতার নাম আপনি বলতে পারবেন? কিন্তু ভলটেয়ার, রুশো, যারা ফিলোসফিক্যালি মানুষকে উদ্বুদ্ধ করছে, তাদের নাম বলতে পারবেন। এই দেশে যারা হাসিনার বিরুদ্ধে আদর্শগতভাবে মানুষকে উদ্বুদ্ধ করছে, আমি দাবি করি তার মধ্যে আমি শুধু একজন না, সবার মধ্যে আমি অন্যতম। আর বেশি বললাম না, বললে আবার নিজের ব্যাপারে বেশি ডুল পিটানো হয়। এক, আমি প্রত্যেকদিন বলতাম আমার ওয়াইফকে, যে কোনো সময় আমি মরতে পারি, তুমি বিধবা হইতে পারো, ছেলেরা এতিম হইতে পারে, ভয় পাইবা না। এইসব কথা আমি আপনাকে বলি। আওয়ামী লীগের বিরুদ্ধে আমি যে ফাইট, আওয়ামী লীগ মানে 15 বছর হাসিনার বিরুদ্ধে, 15 বছর না, 96 সন থেকে শেখ হাসিনার বিরুদ্ধে। আমার 3টা ইলেকশন শেখ হাসিনা লুট করে নিছে। আব্দুল হামিদ আমার সঙ্গে 2টা ইলেকশনে ফেল করছে, তারপর আমাকে ডিক্লেয়ার করে নেয়। আমি স্বতন্ত্র ইলেকশনে 96 সনে আব্দুল হামিদের চেয়ে 5200 ভোট বেশি পাস করছিলাম। 96 এর ভোটটা গণলে এখনো প্রমাণিত হবে। কাজে আমি আওয়ামী লীগের প্রতি, আমি এখন বলতেছি যে আওয়ামী লীগের লিখতে 10 বছর সময় লাগবে। আপনি কি শুনছেন আমার এই বাক্যটা? কতদিন যাবত শুনছেন? আপনি নিজে বলেন। আওয়ামী লীগের বলতে বলছি, আমি বলছি আওয়ামী লীগের হাইব্রিডটা। প্রথমত শেখ হাসিনা নিঃশর্ত শুধু ক্ষমা না, কি ক্ষমা চাইতে হবে যদি বাংলার মানুষ ক্ষমা না করে? আওয়ামী লীগের এই হাইব্রিড দ্বারা কোনোদিন এই দেশে পলিটিক্স করতে পারবে না। এই কথাটা আমি বলছি, প্রতিদিন বলতেছি, এখনো বলছি। এখন আমি বলতেছি সরকারের বিরুদ্ধে আমি না, কিন্তু সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে। আমি ইউনূস সাহেব যেদিন হয়েছে, আমি ইউনূস সাহেব সম্পর্কে যা বলছি, মাসুদ কেন, আপনি কেন, বাংলাদেশের কেউ বলতে পারবেন আমি ইউনূস সাহেবকে কি বলছি? শোনেন না আমি কি বলছি? 100 বছরের মধ্যে এমন সুসন্তান বাংলায় জন্মগ্রহণ করে নাই। বাঙালি মুসলমানের মধ্যে তিনি সুসন্তান, যিনি নোবেল প্রাইজ। এগুলো আমি বলছি। উনি, আমি 8 তারিখে রাত্র 9:30 উনি যখন শপথ নেন বঙ্গভবনে, আমি সবচেয়ে জোরে হাততালি দিয়েছি। আমার কথা ছিল, এই বুঝি বাংলাদেশের পূর্বাকাশে কিছুটা সূর্য উদিত হলো এবং এখন থেকে সঠিক পথে লাইনটা যাবে। কিন্তু আমি যেদিন থেকে বুঝতে পেরেছি এই সরকার কূটকৌশল করিয়া নন ইস্যুকে ইস্যু বানায়া ফালতু বাজে কথা বইলা শুধু ক্ষমতাকে প্রলম্বিত করতে চায় বিনা নির্বাচনে, সেদিন থেকে টুকটাক কথা বলা শুরু করছে। টুকটাক আমার কথাটা বলে, আমি কিন্তু প্রথম বলছি ঠিক আছে 2 বছর নেন, এখন কিন্তু 2 বছর বলি না। আমি একটা নিঃশর্ত ভাবে বলছি 2 বছর নেন। আমার দল আমাকে দিয়ে তুমি 2 বছর কেন দিলা? আমি বলছি দিয়েছি ইউনূস সাহেবের মতো লোক 2 বছর দেন। কিন্তু যখন আমি বুঝতে পারছি এই যে মাসুদ বসে আছে, তারা আমাদের সন্তান, তারাই আগামী দিনে এই দেশে রাষ্ট্র চালাবে, আমি খুব দোয়া করবো তারা যাতে যোগ্যতা সহকারে রাষ্ট্র চালায়। কিন্তু তাদের যে মূল নেতা বলা হলো জাতিসংঘে গিয়া, তার নাম হলো মাহফুজ আলম, যাকে মাস্টার মাইন্ড হিসাবে ইউনূস সাহেব পরিচয় করে, এতে আমার কোনো আপত্তি। কিন্তু ও প্রথম দিকে কিছু কাজ করলো আমার ওই সন্তানটি, এবং কিছু কথা বললো, যে কথাগুলোর সঙ্গে আমি সিরিয়া, ইরাক বা মধ্যপ্রাচ্যের কিছু আদর্শিক মিল পাই, আফগানিস্তানে। এই মিলগুলো আমাকে আহত করছে। কেন আহত করছে? তারা গত 6 মাসে 6 মিনিটের জন্য মুক্তিযুদ্ধ কথাটাই বলে নাই। তারা মুক্তিযুদ্ধ বলতে চাইছে 47-কে এবং 24-কে। 24-কে আমি মাথার উপরে ধারণ করি। আমি আবারও বললাম, মাথার উপরে 24-এর জন্য আমার অনেক হৃদয়ে কান্না আছে, সেটা আছে। কিন্তু 47 আর 24-কে
71-কে যারা বাদ দেয়, 71 হলো মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের পেট ছিঁড়েই বাংলাদেশের জন্ম। মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মা। কথাটা আমি বলি কিনা বলেন আপনি? না বলেন। মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশ হইতো না। যে মুক্তিযুদ্ধের পেট ছিঁড়ে বাংলাদেশ হলো, সেই বাংলাদেশের উপদেষ্টা হয়ে একজন তার মারে স্বীকার করতেছে না। তো মারে যে স্বীকার করতেছে না, সে তো সুসন্তান না। কিন্তু সেই কিন্তু 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 ফুলি ভাই, আপনি কি খেয়াল করেছেন যে এক সপ্তাহ কম আগে জনাব মাহফুজ আলম একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, যেটা শিরোনাম হচ্ছে মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশ। আমি শুনেছি। তাইলে ওই পেজটা উনি এই বিতর্কটা উনি সৃষ্টি, তাইলে আমি যদি বলি অবশেষে অরিন্দম কহিলা বিষাদে, আপনি যেটাকে লিবিয়া, সিরিয়া, ইরাক দেখতেছেন, সেটা কি আপনার কাছে মনে হয় এটা আপনার ইন্টারপ্রিটেশন, আপনি এরকম দেখতেছেন?